হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা ইতিমধ্যেই জেনারেল নলেজ নিয়ে কয়েকটা ক্লাস করিয়েছি তোমাদেরকে, কিন্তু আমি ভাবলাম জেনারেল নলেজের ওপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে যদি তোমাদের সাথে একটু ডেসক্রিপটিভভাবে আলোচনা করা যায়, তাহলে কোশ্চেন এবং অ্যান্সারগুলো আমি ওই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষাতে খুব কাজে আসবে। তো সেগুলো তোমরা একটু ভালো করে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু মানে তোমরা খাতায় নোট ডাউনও করে নিতে পারো, কোশ্চেনগুলো অনেক উপকার পাবে আশা করি। তো চলো আমরা দেখে নিই বাছাই করা কয়েকটা প্রশ্ন, যেগুলো হচ্ছে তোমাদের এক্সামে কিন্তু আসতে পারে জিকে পোর্শনে। তো চলো স্টার্ট করি ক্লাসটা। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে আমাদের, সেটা হচ্ছে কি, পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদী পরিকল্পনার সাথে অন্তর্ভুক্ত? তো এখানে চারটে অপশন রয়েছে আমাদের: দামোদর, ময়ূরাক্ষী, গোদাবরী আর সোন। তো মাথায় রাখবে, এটা হবে অ্যান্সার কিন্তু দামোদর। দামোদরটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। কারণ পাঞ্চেতটা হচ্ছে কি বলতো, ডিভিসি দ্বারা পরিচালিত হয়, দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পরিচালিত হচ্ছে। এটা হচ্ছে দামোদর নদী উপকূলে আমাদের গড়ে উঠেছে দামোদর উপত্যকা পরিকল্পনা, যেটা সেটার মানে নাম হচ্ছে দামোদর মানে পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র। তো ময়ূরাক্ষীতেও রয়েছে একটা, সেটা হচ্ছে ময়ূরাক্ষী। এটা হচ্ছে ময়ূরাক্ষী জলবিদ্যুৎ কেন্দ্র। আমরা এভাবেই খাতায় নোট ডাউন করে যদি লিখি, তাহলে কিন্তু বাদবাকি যে তিনটে অপশন রয়েছে সেগুলোর কি কি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই নদীগুলোর আশেপাশে, মানে সেই নদীগুলোকে কেন্দ্র করে, তাহলে কিন্তু আমরা একটা কোশ্চেন থেকে মোট চারটে কোশ্চেন পেয়ে যাব। আমাদের এরকমও তো দিতে পারে যে দামোদর নদীর উপকূলে কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, সেটা আমরা বলতে পারবো যে পাঞ্চেত। আমাদের এরকমও কোশ্চেন দিতে পারে যে গোদাবরী বা সোন নদীর তীরে কোন জলবিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে, তো সেটাও আমরা দেখে নিই একে একে। তো গোদাবরী নদীর তীরে যেটা হয়েছে জলকাওয়াড়ি। আচ্ছা, আর আর সোন নদী এছাড়াও অন্যান্য অনেক রয়েছে, যেগুলো মানে তোমরা হয়তো মানে আমি পরে যখন ভালো করে ডেসক্রিপটিভ ক্লাস করাবো তখন কিন্তু তোমাদেরকে বলে দেবো। এখন আপাতত এমসিকিউর জন্য একটা করে আমি নাম বলছি, সেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও। সোন নদীর তীরে যে জলবিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে সেটা হচ্ছে রিহান্দ। ভালো করে তোমরা নামটা মনে রাখবে, রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র, সেটা হচ্ছে কিন্তু আমাদের সোন নদীর তীরে রয়েছে। তো এই হলো আমাদের চারটে নদীর নাম, যেগুলোর তীরে গড়ে ওঠা, মানে যেগুলো যেগুলো তীরে বলবো না, যেগুলোতে গড়ে ওঠা জলবিদ্যুৎ কেন্দ্রগুলির নাম আমরা এখানে বললাম। তো এগুলো প্র্যাকটিস করবে, খাতায় লিখে নাও। এর পরের প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো, পরের প্রশ্নটা আমাদেরকে কিন্তু বলেছে, নিচের মধ্যে কোনটিকে আমরা লিকার হিসাবে ব্যবহার করতে পারি? এখানে আছে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, আর হচ্ছে আমাদের অ্যাসিটোন, আর হচ্ছে একটা ফর্মালডিহাইড। এগুলোর রাসায়নিক সংকেতও তোমাদের অনেক পরীক্ষাতে দিয়ে দেয়। তো আমি সেই জন্য রাসায়নিক সংকেতগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তার আগে আমি এটার যে সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলকে আমরা কিন্তু মাদক জাতীয় দ্রব্য, যেগুলো মানে মদ, ওইগুলো তৈরি করার সময় কিন্তু আমরা ব্যবহার করে থাকি। যে কোনো রকম অ্যালকোহল, মানে অ্যালকোহল জাতীয় কোনো জিনিসে আমরা ইথাইল অ্যালকোহলটা কিন্তু ব্যবহার করি। তো ইথাইল অ্যালকোহলের সংকেতটা তোমরা লিখে নাও, C2H2OH। আচ্ছা, এটা হলো ইথাইল অ্যালকোহল, যেটা কিন্তু আমরা লিকার, মানে কি বলতো, লিকার মানে যেটাকে আমরা পানীয় হিসেবে ব্যবহার করতে পারি, যেটি পানীয় হিসেবে ব্যবহার করা যায়। আচ্ছা, এর পরের যেগুলো আছে মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে CH3OH। এটা কিন্তু মিথাইল অ্যালকোহল, যেটা হচ্ছে কি অত্যন্ত বিষাক্ত। এটা কিন্তু সেবন করলে মানুষ অন্ধ অন্ধ হয়ে যেতে পারে এবং মানুষের মৃত্যুও ঘটতে পারে। তো এটা আমি সাইডে লিখে দিচ্ছি। এটি গ্রহণে
গ্রহণ বা সেবনে করি আমরা, সেবনে অন্ধত্ব এমনকি মৃত্যুও ঘটতে পারে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে অ্যাসিটোন। অ্যাসিটোনের রাসায়নিক সংকেত হচ্ছে CH2C3H6O। এটা হচ্ছে আমাদের অ্যাসিটোনের সংকেত, এটাও কিন্তু আমাদের অ্যাসিটোনের সংকেত হচ্ছে C3H6O। এটা কিন্তু আমাদের নেল পলিশ রিমুভার যেটা, সেটার বানানোর কাজে লাগে। নেল পলিশ রিমুভার বানানোর কাজে কিন্তু আমাদের ব্যবহার করা হয় অ্যাসিটোন। তো স্বভাবতই সেটা আমরা পানীয় হিসেবে ব্যবহার করতে পারি না। আর একটা হচ্ছে ফর্মালডিহাইড, সেটার সংকেতটা হচ্ছে CH2O। এটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড, যেটা হচ্ছে কি মৃত ব্যক্তির সংরক্ষণ, যেটা মর্গে রাখা হয়, বা কোনো পচন জাতীয় বস্তু যাতে তাড়াতাড়ি না পচে যায় সেটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এই হলো আমাদের চারটে যে অপশন ছিল তাদের রাসায়নিক সংকেতটা আমি লিখে দিলাম। তোমাদের রাসায়নিক সংকেত দিয়েও অপশন দিতে পারে, ওই জন্য তোমরা কিন্তু রাসায়নিক সংকেতগুলো একটু ভালো করে নোট ডাউন করো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে এবং প্র্যাকটিস করলে মনে রাখতেও সুবিধা হবে। তো চলো, এই হলো আমাদের চারটে। আর প্রত্যেকটা কি কাজে ব্যবহার করা হয় সেটাও আমরা বলে দিলাম। এটা আমরা মানে মাদক জাতীয় দ্রব্য তৈরি করতে ব্যবহার করি। আর এটা হচ্ছে কি যেটা হচ্ছে খুব মানে বিষাক্ত একটা তরল, যেটা লিকার হিসেবে ব্যবহার করা যায় না। আর এটা হচ্ছে নেল পলিশ রিমুভার হিসাবে। আর এটা হচ্ছে কোনো মৃত ব্যক্তি বা কোনো পচনশীল যে ব্যক্তিগুলো যাতে না পচে যায় সেগুলো সংরক্ষণে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো চলো এরপরে নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো এখানে কি বলেছে, রাজ্যপালকে শপথ মানে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? রাজ্যপাল যখন শপথ বাক্য পাঠ করেন তখন তাকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি। এটা কিন্তু মাথায় রাখবে, এখানেও দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি আছে, প্রধান বিচারপতি আর হাইকোর্টের। তো রাজ্যপালকে কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি মানে শপথ বাক্য পাঠ করান। আর বাকি যে অপশনগুলো আছে সেগুলো কেন হবে না সেটা আমি বলে দিচ্ছি। রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ মানে রাষ্ট্রপতি রাজ্যপাল নিয়োগ করেন, রাষ্ট্রপতি কিন্তু কি রাজ্যপালকে নিয়োগ করেন, কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করান না। আচ্ছা, সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি কিন্তু মানে রাষ্ট্রপতিকে, আমাদের যিনি রাষ্ট্রপতি তাকে কিন্তু শপথ বাক্য পাঠ করান। আর হাইকোর্টের বিচারপতি আমাদের রাজ্যপালকে করান শপথ পাঠ। আর প্রধানমন্ত্রী কিন্তু মানে এদেরকে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান না, মানে ওনার কোনো রাইটস নেই। আর এটা হচ্ছে আমাদের আর্টিকেল 159 অনুযায়ী কিন্তু উনি করান। 159 আর্টিকেল নাম্বারটাও তোমরা মাথায় রাখবে, অনেক সময় জিজ্ঞাসা করেন, পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় যে কত নম্বর আর্টিকেল অনুযায়ী রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করানো হয়। তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো প্রধানমন্ত্রী কিন্তু ওনাকে মানে নিযুক্ত করার কাজে রাজ্যপালকে নিযুক্ত বা আমি লিখিয়ে দিই, রাজ্যপালকে নিযুক্ত বা শপথ বাক্য পাঠের সাথে
সম্পর্ক নেই বা যুক্ত নয়, যুক্ত নন। এই হলো কিন্তু আমাদের মানে এটা ভালো করে মাথায় রাখবে যে রাষ্ট্রপতি না রাজ্যপাল, রাষ্ট্রপতিকে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি করেন, আর রাজ্যপালকে কিন্তু আমাদের হাইকোর্টের বিচারপতি কিন্তু মানে ইয়ে করেন, আহ, শপথ বাক্য পাঠ করেন। তো সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি। তো চলো এরপরে কিন্তু নেক্সট কোশ্চেন আমরা দেখব। দেখো এখানে কি বলেছে, ভারতের উপরাষ্ট্রপতি কাদের ভোটে নির্বাচিত হন? তো ভারতের উপরাষ্ট্রপতি সবসময় মনে রাখবে লোকসভা এবং রাজ্যসভা মিলে যে সদস্যরা রয়েছে তারা কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন করেন, উপরাষ্ট্রপতি নির্বাচন করেন। তো এটা কিন্তু রাষ্ট্রপতি সরাসরি নির্বাচন করতে পারেন না, ওনার সবার মানে ভোট হয়, রাজ্যসভা এবং লোকসভার যারা সদস্য থাকে তারা সবাই মিলে ভোট দিয়ে কিন্তু আমাদের উপরাষ্ট্রপতিটাকে নির্বাচন করেন। তো এটা সাধারণ দেশের সাধারণ জনগণ সরাসরিভাবে যুক্ত নয় আর কি, এই প্রসেসটার সাথে দেশের সাধারণ মানে সাধারণ যে জনসাধারণ তারা কিন্তু সরাসরি এনারা যুক্ত নন, সরাসরি ওনারাই কিন্তু একে মানে প্রত্যক্ষভাবে সিলেক্ট করেন, কারণ ওনারা তো আমাদের যে সদস্য লোকসভা এবং রাজ্যসভার সদস্য ওনারা মানে নির্বাচিত করেন ভোট দিয়ে। তো তারপর কিন্তু তারা মানে আলোচনা করে উপরাষ্ট্রপতিটাকে নির্বাচন করেন। তো আমরা এখানে লিখবো সরাসরি নির্বাচনের সাথে যুক্ত নন। আচ্ছা, এবারে হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু আমাদের মানে সংসদের একা উনি করতে পারেন না, একার কোনো ডিসিশনে করতে পারেন না, একার মত অনুযায়ী করতে পারেন না। এদের জন্য কিন্তু লোকসভা এবং রাজ্যসভা সদস্যের মানে আমাদের মানে একসঙ্গে ভোট হয়ে তারপরে কিন্তু নির্বাচনটা হয়। আর রাজ্যসভার সদস্য আছে, রাজ্যসভার সদস্য একাও কিন্তু ডিসিশনটা নিতে পারে না, সুতরাং তোমরা বুঝতেই পারছো অপশন সি হবে উত্তর। তো চলো এরপরের নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো এখানে বলেছে কল্যাণমুখী রাষ্ট্রের ধারণা ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত? এখানে চারটা অপশন আছে, যে প্রস্তাবনা, মৌলিক অধিকার, চতুর্থ তপশিল, আর একটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ। এইটার সাথে কিন্তু আমাদের অপশন ডি হয়ে যাবে উত্তর, যে কল্যাণমুখী রাষ্ট্রের যে ধারণাটা সেটা হচ্ছে ভারতের সংবিধানের রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতিসমূহ রয়েছে সেখানে কিন্তু তার মানে অন্তর্গত। তো প্রস্তাবনা যেটা সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রের যে একটা রাষ্ট্রের যে উদ্দেশ্য রয়েছে, রাষ্ট্র তৈরির যে উদ্দেশ্য, রাষ্ট্রের উদ্দেশ্য নির্ধারণ করে। আচ্ছা, মৌলিক অধিকারটা কি ব্যক্তিগত স্বাধীনতা নির্ধারণ করে মানে সংরক্ষণ করে। আচ্ছা, চতুর্থ তপশিলি যেটা সেটা হচ্ছে কি মানে রাজ্যসভার যে বিভিন্ন আসন সেটাকে বন্টন করে। আর এই যে কল্যাণমুখী রাষ্ট্রের ধারণাটা কিন্তু আমাদের এই মানে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতিসমূহ রয়েছে সেখানে কিন্তু মানে মানে তার অন্তর্গত আর কি। তোমাদেরকে যদি বলি ভালো করে যে আহ, কোন অংশে রয়েছে সেটা তোমরা লিখে নাও। এটা কিন্তু যে ওই রাষ্ট্রমূলক পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহর ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি
এই অংশে কিন্তু আমাদের মানে সংরক্ষণ করা হয়েছে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটা। আচ্ছা, এই হলো আমাদের মানে এই কোশ্চেনটার অ্যান্সার, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। তো চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি কি আছে। দেখো কি বলেছে এখানে, সার্বভৌমত্বের একত্ববাদের প্রবক্তা কে? সার্বভৌমত্বের একত্ববাদের প্রবক্তা হচ্ছেন অস্টিন, জন অস্টিন হয়ে যাচ্ছে এনার মানে ভালো নাম, JOHN অস্টিন, ASTI AS AUS, সরি AUS হবে, AUSTIN অস্টিন, এটা হচ্ছে তার ভালো নাম। ইনি কিন্তু এনার যে বইটি, যে বইতে এটা লেখা রয়েছে সেটি তোমরা লেখো, নোট ডাউন করো, যে বইতে এটির উল্লেখ আছে সেটি হলো দ্য province of prudence determined, এটা কত সালে লেখা হয়েছিল? 1832 সালে। 1832 সালে কিন্তু এই বইটি তার লেখা হয়েছিল। ঠিক আছে, এই বইতে কিন্তু সার্বভৌমত্বের একত্ববাদের মানে কথা বলা হয়েছে। তো এই নামটা তোমাদের যদি বইটার নাম অনেক জায়গায় যদি দেয় তাহলে ওই জন্য আমি এই বইটার নামও তোমাদেরকে উল্লেখ করে দিলাম। আচ্ছা, লাং যিনি, তিনি কিন্তু যে তত্ত্বের প্রবক্তা সেটা হচ্ছে বহুত্ববাদী। আচ্ছা, লাক্সি যেটা, লাক্সি যিনি, লাক্সি হচ্ছেন বহুত্ববাদী সার্বভৌমত্ব। এটা হচ্ছে একত্ববাদ, এটা হচ্ছে বহুত্ববাদী, আর এটা হচ্ছে বহুত্ববাদী সার্বভৌমত্ব। আর রুশো, রুশো যিনি, তিনি যিনি জন সার্বভৌমত্ব, এই ধারণার প্রবক্তা। তো বাদবাকি যাদের নাম আমরা এখানে দেখলাম, লাং, লাস্কি, রুশো, তারা কোন মতবাদের প্রবক্তা সেগুলো কিন্তু আমরা এখানটায় আলোচনা করলাম। তো পরে যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে তোমাদের কিন্তু অসুবিধার হবে না আশা করি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। দেখো কি বলেছে এখানে, নিচের করগুলির মধ্যে কোনটি রাজ্য সরকার ধার্য করতে পারে? নিচের করগুলির মধ্যে একটি হচ্ছে সম্পদ কর, একটি হচ্ছে আয় কর, একটি হচ্ছে বৃত্তি কর, একটি হচ্ছে রপ্তানি কর। তো কোন করটা আমরা মানে আমাদের রাজ্য সরকার নির্ধারণ করতে পারে সেটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। অপশন সি মানে বৃত্তি কর হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো বাদবাকি করগুলো কারা নির্ধারণ করে আমরা দেখে নিই। সম্পদ কর কিন্তু কেন্দ্র সরকার দ্বারা হয়, মানে বাদবাকি তিনটে করই কিন্তু আমাদের কেন্দ্র সরকার দ্বারা মানে ধার্য করা হয়। এটাও কেন্দ্র সরকার, আয়করটাও কেন্দ্র সরকার, এটা হচ্ছে কেন্দ্র সরকার। এটা শুধুমাত্র বৃত্তিকরটা শুধুমাত্র আমাদের রাজ্য সরকার। আচ্ছা, এদের ইংরেজি টার্মগুলো যদি তোমাদের পরীক্ষাতে আসে তাহলে কিন্তু তোমাদের মানে বুঝতে যাতে অসুবিধা না হয়। এটা হচ্ছে ওয়েলথ, সম্পদ, ট্যাক্স, আয়কর হচ্ছে ইনকাম ট্যাক্স, বৃত্তিকর যেটা হয়ে যাচ্ছে আমাদের প্রফেশনাল ট্যাক্স, আর রপ্তানি ট্যাক্স হচ্ছে এক্সপোর্ট ট্যাক্স। অনেক সময় কোশ্চেনটাকে একটু জটিলতার মধ্যে আনার জন্য ইংরেজি ফর্মও দিয়ে দেয়, তাই জন্য আমি ইংরেজি ফর্মগুলো তোমাদেরকে এখানে কিন্তু লিখে দিলাম।
তো সবসময় মাথায় রাখবে যে আমাদের বৃত্তি কর যেটা সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকার দ্বারা কিন্তু পরিচালিত হয়। তাহলে অপশন সিটা হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো কি বলেছে, ঋতু পরিবর্তনের সর্বাপেক্ষা কম অনুভূত হয় কোন জায়গায়? মেরু অক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, বিষুবরেখা, নিরক্ষরেখা। তো আমাদের এখানকার কোশ্চেনটা একটু ট্রিকি আছে। দেখো, ঋতু পরিবর্তন সর্বাপেক্ষা কম অনুভূত হয়। ঋতু পরিবর্তন মানে ঋতু চেঞ্জ হচ্ছে সেটা অনুভব করা যায় কোথায়? কম অনুভব করা যায় কোথায়? তো মেরু অঞ্চলে কিন্তু আমাদের শীতটা অনেক দিন বেশি থাকে মেরু অঞ্চলে। আর হচ্ছে তাড়াতাড়ি করে মানে শীত অনেক দিন দীর্ঘস্থায়ী থাকে আর গ্রীষ্মটা কিন্তু খুব কম থাকে। তো আমরা কিন্তু ওখানটায় সব থেকে কম ঋতু পরিবর্তন হওয়ার কারণে মানে তার যে অনুভূতিটা বেশি থাকে, যে এটা শীত, সবসময় শীত। কিন্তু আমাদের নিরক্ষরেখা, এখানে উত্তর হবে নিরক্ষরেখা। কারণ হচ্ছে কি, নিরক্ষরেখায় ঋতুগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, সুতরাং আমরা কিন্তু মানে বলতে পারি যে ঋতু পরিবর্তন সর্বাপেক্ষা কম অনুভূত হয় নিরক্ষরেখায়। তো চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দেখো, নেক্সট যে কোশ্চেনটা আমাদের ছিল যে নিচের কোন অঞ্চলটি সর্বাধিক ভূমিকম্প প্রবণ? এখানে কিন্তু দেখো আমাদের উত্তর কি মানে অপশন আছে গঙ্গা, এটা গ হবে গঙ্গা, গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা, আর দক্ষিণাত্য মালভূমি, উত্তরের সমভূমি, উত্তর ভারতের সমভূমি এবং পশ্চিম ঘাট। আমাদের মানে ওয়েস্ট ভারতবর্ষকে কিন্তু আমাদের ভূমিকম্পের ভিত্তিতে 4টে জোনে ভাগ করা হয়, যেটা হচ্ছে জোন 2, জোন 3, জোন 4 আর জোন 5। মানে জোন 5টা হচ্ছে সব থেকে বেশি, যেটা হচ্ছে আমাদের কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকাটা পড়ছে জোন 5 এর মধ্যে। জোন 5 সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। তারপরে যেটা হচ্ছে দক্ষিণাত্য মালভূমি, এটা হচ্ছে জোন 2 and 3, মানে একটু কম, মানে অনেকটাই কম। আর উত্তরের সমভূমিটা হচ্ছে জোন 3 and 4, জোন 3 and 4 এর মধ্যে কিন্তু পড়ছে। আর পশ্চিম ঘাটটা একেবারেই মানে খুবই কম বলা যেতে পারে, খুবই মানে কম আশঙ্কাজনক আর কি, হয় না বললেই চলে। তো এইটা তোমরা কিন্তু মাথায় রাখবে যে খুবই কম হচ্ছে আমাদের পশ্চিম ঘাটে, আর সব থেকে বেশি হয়ে যাচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা। আচ্ছা, এর পরের নেক্সট কোশ্চেনটা দেখো আমাদের কি আছে, নিচে কোন প্রাণী গমনে অক্ষম? আমাদের কিন্তু এটার উত্তর হয়ে যাবে স্পঞ্জ, কারণ আমরা ফিতাকৃমির কিন্তু নিজের শরীরের দ্বারা মানে গমন করতে সক্ষম, গমন করতে পারে নিজের শরীর দ্বারা। নিজের শরীর দ্বারা গমনে সক্ষম। আচ্ছা, স্পঞ্জের কিন্তু কোনো গমন অঙ্গ নেই। এরপর হচ্ছে হাইড্রা, হাইড্রার যে গমনাঙ্গ সেটা হচ্ছে কোর্সিকা, আর কেঁচোর যে গমনাঙ্গ সেটা হচ্ছে সিটা। এইটার দ্বারা কিন্তু এরা গমন করতে পারে। সুতরাং এদের সবারই গমনাঙ্গ আছে, যে গমন করতে পারে না সেটা হচ্ছে আমাদের উত্তর স্পঞ্জ। তো এই গেল আমাদের আজকের ক্লাসের ভাইটাল 10টা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট ডাউন করে নিও। আর আমি চেষ্টা করব প্রত্যেক দিনই কয়েকটা করে নতুন নতুন প্রশ্ন তোমাদেরকে দেওয়ার, এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলো হয়, যেগুলো আমাদের গভর্নমেন্ট এক্সামের জন্য খুবই মানে ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং পড়াশোনা করো। আর আশা করি কোশ্চেনগুলো তোমাদের ভালোই লাগবে, মনে থাকতে সুবিধা হবে, এবং আমি যতটুকু পারবো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। আমাদের পাশে থেকো। আর যদি ভালো লেগে থাকে আমাদের কোশ্চেনগুলো, তাহলে কিন্তু তোমাদের প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও যদি কোথাও ডাউট থাকে। আর যদি মনে হয়
যে এগুলো তোমাদের ভাই বোন দাদা দিদিদেরও কাজে লাগবে, তাদের মধ্যে এটা শেয়ার করে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।